আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা ঘর্ষণের যে আমি প্রথম ক্লাসটা করিয়েছি সেটা নিশ্চয়ই ভালো করে দেখেছো। ওখানে আমরা আলোচনা করেছি ঘর্ষণের ক্যারেক্টার সম্পর্কে, ঘর্ষণ বলটা অ্যাকচুয়ালি কেমন, সে কিভাবে আচরণ করে সেটা আমরা জেনেছি। যদি কেউ না দেখে থাকো আজকের ক্লাস দেখার আগে অবশ্যই ওটা দেখো। ওখানে আমি দুটো অঙ্ক করিয়েছি মাত্র, আরও বেশ কিছু নিউমেরিক্যাল করতে হবে। তার জন্য বলেছিলাম আমি একটা নিউমেরিক্যালের ক্লাস দেবো, সেটা আমি টেক্সট বুক যেটা ছায়া প্রকাশনীর আছে তার প্রবলেম সেট 1-এর বেশ কিছু কোয়েশ্চেন আমি এখন সলভ করব। সেটা তোমরা মন দিয়ে দেখো সেখানে কিভাবে ঘর্ষণকে আমরা অ্যাপ্লাই করছি। তো প্রথম প্রশ্নে বলছে অনুভূমিক তলে রাখা 100 গ্রাম ভরের একটি বস্তুকে গতিশীল করতে হলে সমান্তরালে, তলের সমান্তরালে কমপক্ষে কত বল প্রয়োগ করতে হবে। দেখো আমরা ঘর্ষণের ক্যারেক্টারে দেখেছি, তুমি যদি কোনো বস্তুকে 1 নিউটন দাও, যদি থেমে থাকে বস্তুটা তাহলে ঘর্ষণ দিচ্ছে 1 নিউটন, তুমি 2 নিউটন দিলে ঘর্ষণ দিচ্ছে 2 নিউটন। এরম করে তোমার দ্বারা প্রযুক্ত বল বাড়াতে থাকলে ঘর্ষণও নিজে থেকে বাড়তে পারে। সেটাকে সেই কারণেই ঘর্ষণকে বলা হয় স্বনিয়ন্ত্রক বল, নিজে নিজে নিয়ন্ত্রণ করতে পারে। এবার তাহলে আমি কত বল দিলে এটা চালু হয়ে যাবে, সেটা হবে সেই যে সীমাস্থ ঘর্ষণ ছিল, স্থিত ঘর্ষণের সীমা, তার থেকে একটু বেশি দিলেই চালু হয়ে যাবে। ওই মুহূর্তে ওটা টলবল করা শুরু হবে বলতে গেলে। তো তাহলে এই বস্তুটার ওজন নিচের দিকে এমজি, রিয়াকশান ওপর দিকে আর। আমরা জানি যে তাহলে এখানে যেগুলো বলে দিয়েছে এম সমান 100 গ্রাম, তাহলে রিয়াকশান সমান সমান বস্তুটার ওপর হয়ে যাচ্ছে আর সমান এমজি, এম 100 গ্রাম ইন্টু জি 980, তাহলে করলে চলে আসছে 9800। আমি সিজিএসে করছি, বইয়েতে আনসারটা সিজিএসে আছে বলে, নাহলে এসআইতে করলে হবে। এবারে কত ফোর্স দিলে এটা চলে যাবে, চালু হয়ে যাবে। আমরা জানি ঘর্ষণ এইখানটায় কাজ করে, এই ঘর্ষণ বলটা সীমাস্থ ঘর্ষণটা জানলে হবে যে ঘর্ষণ সর্বোচ্চ কত বল দিয়ে আমাকে আটকাতে পারে। তা আমি যদি সেই বলটা দিই বা ঠিক তার থেকে 0.1 বা 0.001 বেশি দিই তাহলে এই বস্তুটা চালু হয়ে যাবে। তো আমাদের বলতে হবে ওই বলটাই বলতে হবে। তাহলে সীমাস্থ ঘর্ষণ, অতএব সীমাস্থ ঘর্ষণ এফ সমান মিউ ইন্টু আর। তাহলে মিউ হচ্ছে ওখানে বলে দিয়েছে 0.4, এইখানকার মিউ বলা আছে 0.4, 0.4 ইন্টু 9800 এত ডাইন। এবার যদি তুমি হিসেব করো পয়েন্ট উঠবে, একটা শূন্য কাটলাম, তার মানে 9800 ইন্টু 4। এটাকে যদি তুমি গুণ করে দাও তাহলে 0 0 পড়ে থাকলো, 4 আসতে 32, 2 হাতে থাকে 3, 4 9 36 আর 3 39। তাহলে চলে আসছে তোমার, লক্ষ্য করে দেখো 39,200 এত ডাইন বল সীমাস্থ ঘর্ষণ, মানে অতটুকু পর্যন্ত স্থির থাকবে। তোমাকে বলতে হবে যে এর থেকে সামান্য বেশি বল প্রয়োগ করলেই বস্তুটা কিন্তু চালু হয়ে যাবে। বইতে কমপক্ষে বলেছে কথাটা, তার মানে এটা বলতে চাইছে, উত্তরে দেখবে এটাই দেওয়া আছে তোমাদের, কিন্তু অ্যাকচুয়ালি কথাটা হবে এর থেকে সামান্য বেশি বল। এইটা দিলে তো আটকে দেবে, এটা তো সীমাস্থ ঘর্ষণ, মানে কি ঘর্ষণ বল বস্তুটাকে আটকে দেবে এই ফোর্স পর্যন্ত, তুমি এই ফোর্স দেবে, ঘর্ষণ এই ফোর্স দেবে। তোমাকে এর থেকে যত খুশি সামান্য যা ইচ্ছা তুমি বেশি দিলেই কিন্তু বস্তুটা চালু হয়ে যাবে। তো আনসারটা তোমরা সেইভাবে লিখবে যে 39,200 ডাইনের থেকে বেশি বল প্রয়োগ করলে, বেশি কত বেশি সেটা ইম্পর্টেন্ট নয়, যা খুশি করতে পারো, বেশি বল প্রয়োগ করলেই বস্তুটা কিন্তু গতিশীল হবে। পরের অঙ্কটা লক্ষ্য করো, বেশ ভালো একটা অঙ্ক। 2-এর জায়গায় অঙ্কে বলছে একটি পাথর বরফের ওপর দিয়ে, মানে শীত প্রধান দেশে তুমি গেছো, সেখানে মনে করো শীতকালে বরফ জমে গেছে, পুরো লেকগুলো বরফ জমে গেছে, তার উপর দিয়ে একটা পাথরকে তুমি ছুঁড়ে দিয়েছো। তার প্রাথমিক বেগ বলছে 1 মিটার পার সেকেন্ড, আর সেটা ফাইনালি গিয়ে থেমে গেছে, তার গতিবেগ হয়ে গেছে 0। এর জন্য ওটা কত দূরত্ব গেছে, ওটা স্মরণ হয়েছে বলে দিয়েছে 20 মিটার। দেখো থামলো কেন, আমি কোনো বস্তুকে ছুঁড়ে দিলে এটা থেমে যাচ্ছে কি কারণে, আমি ছুঁড়ে দিলাম থামছে কেন, তাই থামছে মানে কেউ না কেউ ফোর্স দিয়েছে। কোনো গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে যদি না কোনো বাইরে থেকে বল প্রযুক্ত হয়। তাহলে গতিশীল থাকার কথা, গতিশীল থাকছে না, তার মানে কি
এটা যখন এখানে ঘষে ঘষে যাচ্ছে তখন এই মেঝেটা মানে এই টেবিলের ওপরের তলটা এই এই যে পেনের তলটার সঙ্গে একটা ঘর্ষণ বল দিচ্ছে, তার জন্য পেনটা কিন্তু থেমে যাচ্ছে। তাহলে এর এইখানে একটা ঘর্ষণ বল কাজ করবে, আমি লাল পেন দিয়ে এটাকে আঁকলাম, যেটা এইখানে ঘর্ষণ বল কাজ করবে। তো এটাকে আমি আগে সূত্রের আকারে বানাই, মানে প্রমাণ আকারে করছি, ভ্যালুগুলো আমি লাস্টে পুট করব। তো ভালো করে লক্ষ্য করো, তোমাকে বলতে হবে এখানে যে ঘর্ষণ গুণাঙ্ক কত। মনে করি ঘর্ষণ গুণাঙ্ক মিউ। কোথাকার ঘর্ষণ গুণাঙ্ক? এই যে পাথর আর এই যে বরফের ওপর দিয়ে যাচ্ছে বরফের। মনে করি প্রমাণ আকারও পড়তে পারে, মনে করি ঘর্ষণ গুণাঙ্ক সমান মিউ। তাহলে এই বস্তুটার ভর যদি এম হয়, আরো ধরি পাথরের বা বস্তু, তোমার যদি বস্তু বলে দেয় পাথরের ভর সমান এম, তাহলে নিচের দিকে কাজ করবে এম জি, রিয়াকশন কাজ করবে ওপর দিকে। অতএব প্রতিক্রিয়া আর সমান এম জি। অতএব চল ঘর্ষণ বল, অতএব যেটা থামাচ্ছে চলো ঘর্ষণ বল এফ সমান, অথবা তুমি এফ কে নাম দিতে পারো যা ইচ্ছা, যেটা ওকে থামাচ্ছে এফ কে সমান মিউ ইন্টু আর সমান সমান মিউ ইন্টু এম জি। এটাই বস্তুকে থামাবে, যা বস্তুকে থামাবে, লিখে রাখলাম। তো থামাবে মানে কি? তাহলে মন্দন সৃষ্টি করবে। অতএব মন্দন এ সমান, আমরা জানি মন্দন মানে বল বাই ভর করতে হবে। বলটা এখানে আজকে এফ কে বাই ভর করলে চলে আসছে মিউ এম জি বাই এম। তাহলে মন্দনের সূত্র দাঁড়ালো মিউ ইন্টু জি। এইবারে আমরা জানি তাহলে কি কি পেয়ে গেছি? মন্দন পেয়ে গেছি, একটা বস্তুর প্রাথমিক বেগ পেয়ে গেছি, অন্তিম বেগ জানি, অন্তিম বেগ শূন্য। অতএব 0 স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু এস। এখান থেকে যদি তুমি হিসেব করো তাহলে তুমি পেয়ে যাবে 2as সমান ইউ স্কোয়ার। এখান থেকে এ সমান দাঁড়াবে তোমার ইউ স্কোয়ার বাই 2 ইন্টু এস। এর মধ্যে আবার লুকিয়ে আছে, এর মধ্যে আবার কি রয়েছে? এর মধ্যে রয়েছে মিউ ইন্টু জি। তাহলে মিউ ইন্টু জি সমান ইউ স্কোয়ার বাই 2s, বা এইখান থেকে মিউ সমান, এইখান থেকে পাচ্ছি মিউ সমান ইউ স্কোয়ার বাই 2 মিউ এস, সরি 2gs। যদি ভ্যালুগুলো বসা, ইউ স্কোয়ারের ভ্যালু হচ্ছে ইউ হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার ডিভাইড বাই 2, জি হচ্ছে 10 আর এস বলে দিয়েছে 20। এটা যদি তুমি ক্যালকুলেটারে চালাও তাহলে আনসার আসবে 0.0025। আমি এখানে জি এর ভ্যালু 10 ধরেছি, যদি তুমি জি এর ভ্যালু 9.8 ধরতে তাহলে তোমার আনসার আসতো, যদি এটাকে তুমি ধরতে। যদি 9.8 হচ্ছে, জি সমান 9.8 হলে তখন তোমার মিউটা দাঁড়াবে 1/2 ইন্টু 9.8 ইন্টু 20। এটা করলে কিন্তু 0.0026, তবে বইয়ের সঙ্গে আনসারটা মিলবে। ভালো করে জিনিসটা লক্ষ্য করো। পরের প্রশ্নটা লক্ষ্য করো, 3-এর দাগের প্রশ্নে বলছে 100 কেজি ভরের একটি বস্তুকে মেঝের ওপর রাখা আছে, অবশ্যই অনুভূমিক মেঝে, তার উপর রেখে কি হবে? টানতে হবে। টানার ক্ষেত্রে তোমায় বলতে হবে যদি স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মানে যদি মিউ এস, স্থিত ঘর্ষণ গুণাঙ্ককে মিউ এস নাম দিলাম, স্ট্যাটিক ফ্রিকশন, তো সেটাকে যদি নাম দিই মিউ এস, সেটা হচ্ছে 0.5, সামান্য বেশি হয় আমরা জানি। আর কাইনেটিক ফ্রিকশন সেটা হচ্ছে 0.45। এই দুটো হলে বলতে হবে বাক্সটাকে চালু করতে হলে, গতিশীল করতে হলে কত ফোর্স দিতে হবে, আর গতিশীল বজায় রাখতে হলে কত ফোর্স দিতে হবে। ধরে নাও তুমি এদিকে টানছো, তাহলে দুটো কেস রয়েছে। যখন তুমি এটাকে টানছো, চালু করতে পারোনি, দুটো ক্ষেত্রে বা চলছে, সব ক্ষেত্রে ঘর্ষণ কাজ করবে এদিকটা। এবার লক্ষ্য করো, তুমি চালু করতে হলে তোমায় কি করতে হবে? সীমাস্থ ঘর্ষণ টোপকে তবে চালু করতে হয়।
সীমাস্থ ঘর্ষণের থেকে সামান্য বেশি দিলে চালু হবে, বা সীমাস্থ ঘর্ষণের সমান দিলেই তখন টলবল করা শুরু হবে। তাহলে ওটাই হবে চালু করতে বা গতিশীল করতে ন্যূনতম ফোর্স। অতএব চিত্রানুসারে আর সমান mg, কত সেটা, m হচ্ছে 100 কেজি ইন্টু 9.8 করলে চলে আসছে 980 এত নিউটন। এটা হচ্ছে রিয়াকশন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে গতিশীল করতে প্রযুক্ত বল বা প্রযুক্ত টান, এখানে টানের কথা বলেছে, সেটা কি হবে? নিশ্চয়ই সীমাস্থ ঘর্ষণের সমান দিতে হবে, তারপরে তো হেরে যাবে, বা ওর থেকে একটু বেশি। টান সমান বা অ্যাকচুয়ালি গ্রেটার দেন ইকুয়ালস টু দিলে ভালো হয়। টানটা ওর থেকে বড় বা ওটা সমান দিলে টলবল করবে, ওর থেকে বেশি দিলে চালু হয়ে যাবে। সেটা হবে এফএস বা এফ, যাই নাম দাও না কেন, সেটাই হয়ে যাচ্ছে কত, মিউ ইন্টু আর বা মিউ এস ইন্টু আর। সেটা কত হবে না, সেটা হবে মিউ বলেছে স্থিত ঘর্ষণ 0.5 ইন্টু 980 নিউটন। এটা যদি তুমি হিসাব করো তাহলে তুমি পেয়ে যাবে 490 নিউটন। তাহলে 490 নিউটন ঘর্ষণ দিতে পারবে সর্বোচ্চ, তুমিও 490 নিউটন দেবে, তখন অ্যাকচুয়ালি ওই থেমে থাকবে, খানিকটা টলবল করবে। ঠিক যখনই তুমি 491 দেবে চালু হয়ে যাবে। তাহলে কমপক্ষে তোমাকে কথার কথা বলতে হবে 490 নিউটন বল দিতে হবে, তাহলে এটা চালু হওয়া স্টার্ট করবে। ওর থেকে বেশি দিলেই সেটা চলবে। 2 নম্বর প্রশ্নে বলছে যদি গতিশীল রাখতে হয়। দেখো, যখন গতিশীল হয়ে যাবে বস্তু তখন ঘর্ষণ বল কমে যায়। ঘর্ষণ বল কত হয় না আমরা জানি, সেটা হচ্ছে চল ঘর্ষণ বল, সেটা খানিকটা কম হবে। তো যদি ঘর্ষণ বল তখন এফ কে নাম হয়, তাহলে তুমি যদি এটাকে গতিশীল বজায় রাখতে চাও, ত্বরণযুক্ত নয়, গতিশীল বজায় রাখতে, জাস্ট গতিশীল বজায়, তুমি জোরে টানলে আরামসে গতিশীল থাকবে, কিন্তু তুমি কত কম বল প্রয়োগ করেও গতিশীল রাখতে পারবে, সেটার আনসার হচ্ছে ঘর্ষণ বল যা হবে, যদি তোমার দ্বারা প্রযুক্ত বল সমান হয় তাহলে এটা সমবেগে গতিশীল থাকবে। কি বলছি, চলঘর্ষণ বলের সমান বল তুমি দিলে বস্তু গতিশীল থাকবে, দুটো বল সমান, তাই মোট বল শূন্য, ত্বরণ থাকবে না, কিন্তু সমবেগে গতিশীল থাকবে। আর ওর থেকে বেশি দিলে ত্বরণ নিয়ে গতিশীল থাকবে। তাহলে আমি লিখতে পারি যে গতিশীল বজায় রাখতে বা গতি বজায় রাখতে প্রযুক্ত টান, সেটা কত হবে না, সেটা এফ কে সমান হবে। এফ কে কত হবে, মিউ কে ইন্টু আর। মিউ কে বলেছে 0.45 ইন্টু আর তো আমরা পেয়ে গেছি 980 নিউটন। এটা যদি হিসেব করো তাহলে তুমি পেয়ে যাবে 481 নিউটন। আমি বলেছিলাম বা আমরা সেই উদাহরণ দিয়ে বুঝেছিলাম যে স্থিত ঘর্ষণের সর্বোচ্চ মান অনেক বেশি হতে পারে, চল ঘর্ষণ যখন বস্তু চালু হয়ে যাবে, গতিশীল হয়ে যাবে, তখন কিন্তু ঘর্ষণ বল খানিকটা কমিয়ে দেয়, সেটাই এখানে দেখা যাচ্ছে। তাহলে এই হচ্ছে দুটো আনসার, ভালো করে লক্ষ্য করো। পরের প্রশ্নটা লক্ষ্য করো, বলছে 1 কেজি ভরের একটা পাত্রকে, যে কোনো একটা পাত্র আছে, তাকে 2 হাত দিয়ে দুপাশে থেকে চেপে ধরে সমবেগে ওপর দিকে তোলা হচ্ছে। ভালো করে লক্ষ্য করো, এইটা 1 কেজি ভরের পাত্র মনে করো, একে যদি আমি চাপ না দিই তাহলে কিন্তু পড়ে যাবে। আমি এরম ভাবে চেপেছি, এই দিক দিয়ে চেপেছি, দুদিক দিয়ে চেপে একে সমবেগে তুলছি, ত্বরণ নিয়ে নয়, সমবেগে তুলছি। তাহলে সমবেগে উঠছে মানে কি, উপর দিকের বল আর নিচের দিকের বল সমান, তবে মোট বল শূন্য, তবে সেটা সমবেগে উঠছে। তাহলে উপর দিকে কি কি বল আছে তুমি ভাবো, নিচের দিকে কি কি বল আছে সেটা তুমি ভাবো। নিচের দিকে আমি এঁকে রেখেছি এর ওজন, আর কোনো বল নেই। এবারে ভাবো, তুমি যখন এই পাত্রটাকে এই দিক দিয়ে চাপলে, এই দিক দিয়ে চাপলে, দুদিক যখন চাপছো, তখন কিন্তু পাত্রের গায়ে তুমি যদি বল প্রয়োগ করো, পাত্র ছেড়ে কথা বলবে না, ও একটা রিয়াকশন দেবে। তাহলে ফোর্স এদিকে দিয়েছি, রিয়াকশন এই দিকে, তাই আঁকা আছে। ফোর্স এই দিক থেকে দিয়েছি, তাহলে রিয়াকশন ওই দিকে, তাই রিয়াকশন দেখি এদিকে। রিয়াকশন মানে সবসময় ওপর দিকে নয়, এখানে তো কোনো পাটাতন নেই, এর নিচটা কি কারোর ওপরে রয়েছে, তল সবসময় প্রতিক্রিয়া দেয়, তাহলে এই নিচটা, এই বস্তুটা তো কোনো কিছুর উপর রাখা নেই, এখন বস্তুটাকে এইভাবে ধরা হচ্ছে, তাহলে এই দিক দিয়ে বল প্রয়োগ করা হয়েছে বস্তুকে। আগের অঙ্কগুলো বস্তু মেঝের ওপর বল প্রয়োগ করছিল, এখন কিন্তু বস্তু তো মেঝের ওপর নেই, আমি হাত দিয়ে বস্তুর ওপর বল প্রয়োগ করেছি, তাই বস্তু আমাকে বল ফেরত দিয়েছে, সেটা হচ্ছে রিয়াকশন। আর উপর দিকে কি বল রয়েছে
না, এটা পড়ে যেত, ভেবে দেখো, এরকম করে থাকার কথা নয়। থাকছে কেন? ঘর্ষণ বল কাজ করছে, আমার হাতের সঙ্গে এটার একটা ঘর্ষণ হচ্ছে, সেই বলটাই ওপর দিকে কাজ করছে, তার ফলে এটা উঠছে। ঘর্ষণ বল কোথায় কাজ করছে? এইখানে হাতের টাচ আছে, তো এইখানে একটা বল কাজ করছে, সেটা ঘর্ষণ বল। এইখানেও একটা ঘর্ষণ বল আছে, সেটা হচ্ছে ঘর্ষণ বল F। ভালো করে লক্ষ্য করো। মনে করি হাত দ্বারা প্রযুক্ত বল, হাত দ্বারা প্রযুক্ত বল সমান F। অতএব আর সমান F, মানে রিয়াকশন সমান F বা প্রতিক্রিয়া সমান F হয়ে গেল। এখন একটা সমবেগে ওঠার শর্ত ভালো করে লক্ষ্য করো। ওপর দিকে বল কি আর নিচের দিকে বল কি? ওপর দিকে দুটো ফোর্স আছে, নিচের দিকে একটা ফোর্স আছে। অতএব বস্তুটি বা পাত্রটি, পাত্র বললেই হবে, অতএব পাত্রটি সমবেগে ওঠার শর্ত কি হবে? ওপর দিকের বল নিচের দিকের বল সমান, তাহলে F প্লাস F সমান mg। এই অঙ্কটা মাঝে মাঝে বই দিয়েও বলে, তোমরা এক্সাম্পল একটা অঙ্ক পাবে যে কোনো বইতে, যে একটা বইকে দু হাত দিয়ে চেপে ধরে রেখে দেওয়া হয়েছে বা ওপর দিকে তোলা হচ্ছে। সমবেগে তোলা আর থামিয়ে রাখার একই গল্প। সমবেগে উঠলেও মোট বল শূন্য, থামিয়ে রাখলেও মোট বল শূন্য, দুটোর অঙ্ক সেম হবে। এই অঙ্কটা যদি বলতো থামিয়ে রাখা হয়েছে, তাতেও একই শর্ত হবে। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে এফ। এফ মানে আমরা জানি মিউ ইন্টু আর। এইগুলোর মিউ আমাদের বলে দিয়েছে 0.2। এইখানে যে হাতের সঙ্গে, এইটা যদি স্টিলের তুমি পাত্র ধরো, তাহলে স্টিলের সঙ্গে হাতের যে ঘর্ষণ গুণাঙ্ক সেটা বলেছে 0.2। তাহলে মিউ আর প্লাস মিউ আর সমান mg, বা যেটা পাবো আর এর জায়গায় যদি আমি এফ বসাই, তাহলে 2 মিউ এফ সমান mg, বা এফ সমান সমান mg বাই 2 মিউ। জয়েন্টে পড়লে দেখবে এখানে আনসার শেষ, এরকম অপশান থাকবে। এখন আমাদের মান বার করতে হবে 1 ইন্টু, এটার মান যদি বসাই তাহলে 9.8, জি এর ভ্যালু দিলাম, ডিভাইড বাই 2 ইন্টু 0.2। যদি এটাকে তুমি ক্যালকুলেট করে দেখো তাহলে তুমি পাবে এটা 24.5 নিউটন। অর্থাৎ দুদিক থেকে তোমাকে 24.5 নিউটন বল দ্বারা চেপে ধরতে হবে। পরেরটা লক্ষ্য করো, আমি ছবিটা এঁকে রেখেছি, ছবিটা বইতে দেওয়া নেই। বলছে 10 কেজি ভরের একটি ব্লককে সমবেগে ওপর দিকে তোলার সময় সেটাকে অনুভূমিক 49 নিউটন বলের দ্বারা দেওয়ালের সঙ্গে ঠেকিয়ে রাখা হয়েছে। একটা বস্তুকে আমি দেওয়ালের সঙ্গে ঠেকিয়ে তুলছি, মানে এইটাকে চেপে ধরে দেওয়ালে চেপে ওপর দিকে তুলছি, এইটা হচ্ছে ঘটনা। তাহলে বলতে হবে যে যদি দেওয়াল আর ব্লকের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক, এইখানটায় ঘর্ষণ গুণাঙ্ক যদি 0.2 হয়ে থাকে, তাহলে ঊর্ধ্বমুখী বলের মান কত? মানে যে ওপর দিকে উঠছে তখন তাহলে ওপর দিকে মোট বল কত হচ্ছে? দেখো, যদি বস্তু ওপর দিকে ওঠে তাহলে ঘর্ষণ কাজ করবে কোন দিকে? এই দেওয়াল বলবে না ওপর দিকে ওঠা যাবে না, তাহলে ঘর্ষণ বল কাজ করবে কিন্তু নিচের দিকে। তাহলে আমি এইদিকে নাম দিলাম ঘর্ষণ বল। আর নিচের দিকে আর একটা বল কাজ করছে, সেটা তো mg। তাহলে ওপর দিকে যে বলটা প্রয়োগ করতে হবে, মোট যে বল প্রয়োগ করতে হবে, সেটা নিশ্চয়ই নিচের দিকে সমস্ত বলের যোগফলের সমান, না হলে বস্তু সমবেগে উঠবে না। তার থেকে কম দিলে তো উঠবেই না, তার থেকে বেশি দিলে ত্বরণ নিয়ে উঠবে। এক্স্যাক্টলি সমান হলে তবে ত্বরণ ছাড়া মানে সমবেগে উঠবে। তাহলে কি কি নিচে বল কি কি হচ্ছে? ওপর দিকে তুললে ঘর্ষণ উল্টো দিকে কাজ করে না, নিচের দিকে কাজ করছে, এটা খেয়াল রাখলে হবে। তাহলে নিচের দিকে কাজ করছে দুটো বল। এবার লক্ষ্য করো, তুমি বস্তুটাকে চেপেছো, মানে ফোর্স দিয়েছো এইভাবে 49 নিউটন। তাহলে এই 49 নিউটন গিয়ে পড়ছে কোথায়? সোজা দেওয়ালে গিয়ে পড়ছে। এই যে আমি দেখি যে সোজা ফুঁড়ে দেওয়ালে গিয়ে পড়লো, তাহলে দেওয়ালে একটা রিয়াকশন ফেরত দিচ্ছে, সেটা সমান নিশ্চয়ই এফ হবে, এই এফ এর সমান হবে। অতএব তাহলে যেটা লিখতে পারবো এখন চলো ঘর্ষণ বল বা ঘর্ষণ বল, অ্যাকচুয়ালি চলছে মানে চলো ঘর্ষণ বলই ধরবো। চলো ঘর্ষণ বল এফ সমান মিউ ইন্টু আর। আরটা কত? এমজি না, দেওয়ালে তুমি চাপলে দেওয়াল সমান পরিমাণ ফেরত দেবে, সেইটা হচ্ছে রিয়াকশন। তুমি যাকে ফোর্স দিচ্ছ সে কি রিয়াক্ট করছে সেটাকে রিয়াকশন বলে। তাহলে মিউ হচ্ছে 0.2 আর আর আমি পেয়ে গেলাম 49, এটা গুণ করলে হয়ে যাবে। লক্ষ্য, সমবেগে উঠতে গেলে ঊর্ধ্বমুখী বল হবে নিম্নমুখী বলের সমান। সমবেগে ডান দিকে যেতে গেলে ডান দিকের বল হবে বাঁ দিকের বলের সমান। এটাই তো ফিজিক্স, দুদিকের ফোর্স সমান হতে হবে। অতএব সমবেগে
সমবেগে উঠলে ঊর্ধ্বমুখী বল হবে, যদি সেটাকে আমি এফ টোটাল নাম দিই, কারণ অলরেডি একটা এফ নাম দিয়ে ফেলেছি, তাই সেটা হবে এফ প্লাস এম জি। ছবি থেকে দেখা যাচ্ছে এম বলে দিয়েছে 10 কেজি, 10 ইন্টু 9.8, যদি তুমি এটা হিসেব করে দেখো তাহলে পাবে 107.8 নিউটন। এই মানের ফোর্স তোমাকে প্রয়োগ করতে হবে যদি তুমি এটাকে এরকম সমবেগে তুলতে চাও। পরেরটা লক্ষ্য করো, একই রকম প্রশ্ন প্রায়। এক ব্যক্তি 2 কেজি ভরের একটি ব্লককে খাড়া দেওয়াল, মানে এটা দেওয়াল দেখেছি আমি, দেওয়ালের ওপর একটা বস্তুকে রেখে অনুভূমিক দিকে বল প্রয়োগ করে ধরে রেখেছে। এইখানে এফ বল প্রয়োগ করছে, হাত দিয়ে বল প্রয়োগ করছে, করে এটাকে থামিয়ে রেখেছে। তুমি ভাবে এটা থেমে আছে কি কারণে? সেটা থেমে থাকার শর্ত হচ্ছে এর ভর যদি এম হয় তাহলে নিচের দিকে একটা বল কাজ করছে এমজি, উপর দিকে সমান ফোর্স যদি তুমি দেখাতে না পারো তাহলে এটা কোনোদিনই ভেসে থাকা বা এইভাবে থেমে থাকা সম্ভব নয়। সেইটাতে এবার আমাদের মনোনিবেশ করতে হবে। তো একটা বল যদি এফ এদিকে প্রয়োগ করি, বস্তুটার ভর বলে দিয়েছি, আমি লিখে নিচ্ছি, বস্তুর ভর বলেছে 2 কেজি। এইখানে হাত আছে, এইখানকার ঘর্ষণ গুণাঙ্ক দেখো, বল প্রয়োগ করছে, এটা কি এমজি, তো বস্তুটাকে নামিয়ে দিতে চায়, এটাকে ছেড়ে দিলে তো নিচের দিকে পড়ে যাচ্ছে, তাহলে এমজি বস্তুটাকে নামাতে চাইছে, তাহলে নিশ্চয়ই এটা যখন নামতে চাইছে ঘর্ষণ, তখন আমার হাতের সঙ্গে একটা ঘর্ষণ বল উপর দিকে কাজ করছে, আর দেওয়ালের সঙ্গে একটা ঘর্ষণ বল কিন্তু উপর দিকে কাজ করছে, তবে এটা ভেসে থাকার বা থেমে থাকা সম্ভব। ছেড়ে দিলেই পড়ে যাচ্ছে, মানে এম যেটাকে নামাতে চায়, নামছে না, তার কারণ কি? নিশ্চয়ই হাতের সঙ্গে একটা ঘর্ষণ বল উপর দিকে কাজ করছে আর দেওয়ালের সঙ্গে একটা ঘর্ষণ বল উপর দিকে কাজ করছে, তবেই কিন্তু থামা সম্ভব। তাহলে এইখানে একটা ঘর্ষণ বল কাজ করছে ওপর দিকে, এটাকে F1 নাম দিলাম। দুটো বল সেম হবে না, কারণ হাতের সঙ্গে বস্তুটার যা ঘর্ষণ হবে বস্তুর সঙ্গে দেওয়ালের সেম ঘর্ষণ হবে না। আগেরটাই সেরকম কিছু ধরতে বলেনি, তাই আমরা ধরিনি। থেমে থাকার শর্ত, নিশ্চয়ই থেমে থাকার শর্ত আমি লিখে ফেললাম, নিশ্চয়ই F1 প্লাস F2 সমান mg হবে। ভালো করে বোঝো, এখানকার ঘর্ষণ গুণাঙ্ক মানে হাত আর ব্লকটার মধ্যে বা বস্তুটার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক বলে দিয়েছে 0.15, আর দেওয়াল আর ব্লকের মধ্যে বলে দিয়েছে এখানকার ঘর্ষণ গুণাঙ্ক, সেটা হচ্ছে 0.25। এটাকে আমি μ2 নাম দিলাম, এটাকে আমি μ1 নাম দিলাম। তাহলে এবার তুমি লিখতে পারলেই হবে। এবার রিয়াকশানগুলো ভাবো, তুমি যদি এফ বল প্রয়োগ করো একটা বস্তুর ওপর, তা বস্তু তোমায় কত বল ফেরত দেবে? সমান বল ফেরত দেবে না, সমান বল ফেরত দিচ্ছে, এটা রিয়াকশান 1। এখানেও তাই তো, এই যে এফ বলটা প্রয়োগ করেছে সেটা এখানেও যেমন পড়ছে তেমন এখানে গিয়েও পড়ছে। তো তুমি যে একটা বস্তুকে ঠেলো, আবার ভালো করে বোঝো, আমি যদি এইটাকে ঠেলি 5 নিউটনে, তাহলে সেই 5 নিউটনটা আবার এও তো ঠেলছে একে, আমি একে ঠেলছি, এ আবার কাকে ঠেলছে? দেওয়ালটাকে ঠেলছে, এখন বোর্ডটাকে ঠেলছে। তাহলে সেটাই বলতে চাইছি যে এইখানে তাহলে রিয়াকশান হবে R2, সেটাও হবে এফ এর সমান। এই বলটাই গিয়ে এখানে প্রযুক্ত হচ্ছে, মানে R1 সমান R2 সমান এফ, এই এফটাই কিন্তু জিজ্ঞাসা করেছে। তাহলে এবার লিখে ফেলো যে বা F1 এর জায়গায় লিখবো μ1 r, r মানে f, প্লাস F2 এর জায়গায় লিখবো μ2 r, r মানে f, r না লিখে f লিখে দেবো একেবারে, সমান সমান mg, বা এখান থেকে f সমান তুমি হাত দিয়ে কত বল প্রয়োগ করেছো সেটাই বার করতে হবে, সেটা হবে mg বাই μ1 প্লাস μ2। m হচ্ছে 2 কেজি ইন্টু g হচ্ছে 9.8 ডিভাইডেড বাই 0.15 প্লাস 0.25। এটা যদি তুমি ক্যালকুলেট করে দেখো ক্যালকুলেটারে, তাহলে পাবে 49 নিউটন। আগেরটার মতো আনসার টেস্টে যে তোমাকে ওই বস্তুটাকে 49 নিউটন বল দ্বারা ঠেলে ধরে থাকতে হবে, তবে এটাকে তুমি থামিয়ে রাখতে পারবে। এর থেকে কম দিলে জিনিসটা পড়ে যাবে, বেশি দিলে তো থাকবে বটেই, কিন্তু কম দিলে পড়ে যাবে। পরের প্রশ্নটা লক্ষ্য করো, 7 দাগের প্রশ্নে বলছে টেবিলের উপরে একটা শিকলকে রাখতে হবে, তার কতটা অংশ বাইরে ঝোলাতে পারবো আমরা? শিকলটার দৈর্ঘ্য বলেছে 1 মিটার, আর ঘর্ষণ গুণাঙ্ক বলে দিয়েছে 0.25। আমি এই ভ্যালুগুলো পরে বসাবো, আগে এটাকে আমি প্রমাণ আকারে করবো। তার আগে বলি এই ঘটনাটা বলছে কেন এরকম। শিকল নেই আমার কাছে আপাতত এই হাড়টা রয়েছে, তো এই হাড়টাকে যদি আমি এইভাবে রাখি,
টেবিলের ওপরে যদি অল্প ঝোলাই তাহলে কোনো সমস্যা নেই, থেকে যাচ্ছে। যদি আর একটু বেশি ঝোলাই, ভালো করে দেখো, এখনো রয়েছে এখনো রয়েছে এখনো রয়েছে, ঝোলানো যাচ্ছে। এর থেকে বেশি আর আমি ঝোলাতে পারবো না। লক্ষ্য করে দেখো, এরপরে জিনিসটা দেখবে পড়ে যাবে একটা জায়গার পর, কিন্তু এটা কিন্তু অটোমেটিক পড়ে যাচ্ছে। তাহলে আমি সর্বোচ্চ কতটা দৈর্ঘ্য ঝোলাতে পারবো, তার থেকে যদি আমি বেশি ঝুলিয়ে দিই, দেখো এটা পড়ে যাবে। এর থেকে বেশি ঝোলালে জিনিসটা পড়ে যাচ্ছে। এর আগে পড়ছে না, তার কারণটা কি, কে বাঁচাচ্ছে, আমাদের সেটা বুঝলেই হবে। তো লক্ষ্য করো কিভাবে করছি। আমি ধরে নিচ্ছি আমি x পরিমাণ ঝোলাতে পারবো। মনে করি x দৈর্ঘ্য, সেটা সেন্টিমিটার হোক মিটার হোক যাই হোক, দৈর্ঘ্য ঝোলানো যাবে, মানে এতটা ঝোলালেও থেমে থাকবে। তাহলে ভালো করে ভাবো, মোট দৈর্ঘ্য এল তো, অতএব উপরে থাকবে এল মাইনাস এক্স। চলো আমি সেন্টিমিটারই করি, এক্স সেন্টিমিটার, ওটাকে আমি পরে সেন্টিমিটারে চেঞ্জ করলাম। তাহলে এটা রয়েছে এল মাইনাস এক্স। এবারে ভাবো বস্তুটার মোট ভর কত, সেটা আমাদের জানতে হবে। মনে করি বা ধরি শিকলের ভর সমান সমান এম, মানে মোট ভর বলছেন, মোট ভরটা এম। তাহলে অতএব ঝুলন্ত অংশের ভর, শিকলের ভর এম, মানে এল দৈর্ঘ্যের ভর সমান সমান এম। তাহলে একক দৈর্ঘ্যের ভর সমান সমান এম বাই এল। তাহলে এক্স দৈর্ঘ্যের ভর হবে সমান সমান এম বাই এল ইন্টু এক্স, মানে এতটার ভর হচ্ছে নিচের দিকে, এর ভর হবে এম বাই এল ইন্টু এক্স, আর ইন্টু জি করলে এর ওজন। কতটার ওজন বলছি, এটার নয় কিন্তু, এইটার ওজন তো এইখান দিয়ে পড়বে, টেবিলের ওপর পড়বে, আর এটার ওজন তো ফাঁকায় পড়ছে, এটা তো ফাঁকায় ঝুলছে, তো তাহলে এটা নিচে বাইরের দিকেও কাজ করছে। আর এটার ওজন আমি বার করতে পারবো, তাহলে এল মাইনাস এক্স সেন্টিমিটারের ভর হবে কত হবে, একই যদি এটা হয় তাহলে এল মাইনাস এক্স কত হবে, এখান থেকে লক্ষ্য করতে হবে, এই লাইনটা থেকে, এম বাই এল ইন্টু এল মাইনাস এক্স। তাহলে এটার ভর পেয়ে গেলাম এম বাই এল ইন্টু এল মাইনাস এক্স, যদি সেটা হয়ে যায় এম বাই এল ইন্টু এল মাইনাস এক্স ইন্টু জি করলে এর ওজন। তাহলে এই ওজনটা টেবিলের ওপর পড়ছে, তা টেবিলও তো তোমাকে মানে শিকলটাকে সমান পরিমাণ রিয়াকশান দেবে, এটাই বলতে গেলে আমি লিখে রাখছি রিয়াকশান। তাহলে রিয়াকশান যখন এটা কাজ করছে তখন নিশ্চয়ই ঘর্ষণ কাজ করবে এই জায়গাগুলোতে, এই জায়গায় একটা ঘর্ষণ কাজ করবে, সেটা হচ্ছে এফ। এইবারে ভাবো, এখান দিয়ে পৃথিবী টানছে, এখানেও পৃথিবী টানছে, কিন্তু টেবিলকে তো ভেঙে দিতে পারবে না, এইখান দিয়ে পৃথিবী টানছে, তাতে করে কি হবে, এই বস্তুটাকে মানে ওপরের অংশটাকেও টানবে, এই অংশটা ওপরের অংশের সঙ্গে জোড়া আছে এখানটায়, তাহলে একেও টানবে, কিন্তু যাবে না তার শর্ত কি, মানে পড়বে না তার শর্ত কি, নিশ্চয়ই ঘর্ষণ বল আর এই পৃথিবীর দ্বারা এইটুকু টান যদি সমান হয় তাহলে বস্তুটা পড়বে না। শর্তানুসারে বা শিকলটা পড়ে না যাওয়ার শর্ত, শিকল পড়ে না যাবার শর্ত, কি শর্ত হবে না, এইটুকুর ওজন কত, এইটা, আর এই ঘর্ষণ বল সমান, শর্ত হয়ে যাচ্ছে এম বাই এল ইন্টু এক্স ইন্টু জি সমান সমান এফ। আবার এফ সমান আমরা জানি মিউ ইন্টু, এখানকার যদি ঘর্ষণ গুণাঙ্ককে মিউ বলো, মিউ ইন্টু আর সমান সমান লিখে দিচ্ছি, তাহলে একেবারে মিউ ইন্টু আর। তাহলে বা এম বাই এল ইন্টু এক্স ইন্টু জি সমান সমান মিউ ইন্টু আর মানে কোনটা, এটার যা ওজন, টেবিলের ওপর যতটা অংশ আছে তার যা ওজন, সেটাই তো রিয়াকশন এখানে লিখেছি। তাহলে এম বাই এল ইন্টু এল মাইনাস এক্স ইন্টু জি। ভালো করে লক্ষ্য করো, এম কোনো কাজে লাগবে না, সেই জন্যই ওরা দেয়নি, তোমাকে ধরে নিতে হলো। এল এল কেটে গেল, জিটাও কেটে গেল, এখান থেকে তুমি যদি এক্স সমান ক্যালকুলেট করো তাহলে পাবে মিউ ইন্টু এল বাই 1 প্লাস মিউ। জয়েন্টের জন্য সূত্রটা মুখস্থ করতে পারো। এইবার আমি এখানে ভ্যালুগুলো পুট করে দেবো, আমাদেরটা নিউমেরিক্যাল ছিল,
অতএব এই প্রশ্নে সর্বোচ্চ যতটুকু অংশ ঝোলানো যাবে এক্স সেটা সমান মিউ হচ্ছে 0.25 ইন্টু এল হচ্ছে 1 মিটার, আমি সেন্টিমিটার যদি করি তাহলে এটা 100 সেন্টিমিটার, মিউ এর কোনো একক নেই, বাই 1 প্লাস 0.25, এটা যদি ক্যালকুলেট করো তাহলে তুমি পেয়ে যাবে 20 সেন্টিমিটার। মানে আমি যেটা তোমাকে উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে এটা যদি শিকল হয়ে থাকে তাহলে এটা যদি টোটাল 100 সেন্টিমিটার হয়, এই হারটা যদি 100 সেন্টিমিটার হয় তাহলে এর 20 সেন্টিমিটার তুমি ঝোলাতে পারবে, 21 সেন্টিমিটার ঝোলালে এই জিনিসটা পড়ে যাবে। এটাই হচ্ছে অঙ্কটা ছিল। বেশ ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের ফাইনাল এক্সামের জন্য বলো বা জয়েন্টের জন্য বলো, ভালো করে জিনিসটা মনে রেখো।